হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস আর তোমরা দেখছো লাইফ চেঞ্জিং। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আলো। এটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস 10-এর জন্য, যারা পরের বছর মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও যারা রেল, গ্রুপ ডি, আরআরবি, এনটিপিসি বা রাজ্য সরকার বিভিন্ন যেসব গ্রুপ ডির জন্য বা বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করেছে তাদের জন্য খুবই উপকারী হবে। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে। চলো তাহলে শুরু করা যাক। আলো, দেখো আলো সবচেয়ে আগে আমাদের প্রশ্ন আসে ডেফিনেশন, সংজ্ঞা। আলো কি, তাই না? মনে রাখো, আলো হচ্ছে এক রকমের শক্তি। কি বললাম? আলো হচ্ছে এক রকমের শক্তি যে যার মধ্য দিয়ে কি আমরা দর্শনে অনুভূতি জাগায়, যে আমাদের দর্শনে অনুভূতি জায়গা, অর্থাৎ যার জন্য আমরা দেখতে পাই, ওটি হচ্ছে আলো। আলো না থাকলে কি হবে? আমরা কেউ দেখতে পাবো না। বুঝতে পেরেছ? এটি হচ্ছে সবচেয়ে সহজ এবং সুবিধাজনক, মানে সবচেয়ে সহজ ডেফিনেশন আলোর। ঠিক আছে, চলো তাহলে দেখো আলো হয়ে গেছে। এরপর দেখো তোমাদের বিশেষ করে মাধ্যমিকের জন্য যেটি আছে সেটি হচ্ছে আলোর যে বিভিন্ন প্রতিফলন, সেই প্রতিফলনগুলো নিয়ে আমরা আমি আলোচনা করব তোমাদের জন্য। আর তোমাদের যে বিভিন্ন যে ডেফিনেশনগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের ভালো করে বুঝাবো, মনোযোগ সহকারে দেখবে। চলো দেখো, এটির মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? সবচেয়ে আগে তো আমরা বুঝি কি আলোর প্রতিফলন কি। আলোর প্রতিফলন মানে কি, আলো যখন একটি তলে এসে ধাক্কা খায় তখন সেটি আলোটি আবার কি হয়, আবার প্রথম মাধ্যমে ফিরে যায়। বিশেষ করে কোনো মসৃণ তলের ওপর। কি বললাম? কোনো মসৃণ তলের ওপর বা অমসৃণ তলের ক্ষেত্রেও হবে, দুটির ক্ষেত্রে সেম, কিন্তু আমরা বুঝার সুবিধার জন্য জাস্ট তোমরা একটা মিরর অনুভব করো। সাপোজ এখানে একটি আয়না রাখা আছে, তাহলে কি হবে? এখান থেকে সূর্যের আলো বা কোনো আলো এসে এইভাবে আবার ফিরে যাবে। এটি হলো আলোর প্রতিফলন। বুঝতে পেরেছো তো? তাহলে আলোর প্রতিফলন ডেফিনেশন যদি আসে তাহলে কি করব? আলো যদি প্রথম মাধ্যম থেকে এসে যদি কোনো মাধ্যমে ধাক্কা খেয়ে আবার যদি সে প্রথম মাধ্যমে ফিরে যায়, অর্থাৎ একটি মাধ্যম থেকে এসে কোনো তলের মধ্যে ধাক্কা খেয়ে যদি আবার প্রথম মাধ্যমে সে ফিরে যায়, তখন তাকে বলা হয় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। মনে রাখো, এই যে পি বিন্দুটা, এই পি পি সরল রাখা, অর্থাৎ এইটি হচ্ছে আপতিত আলোক রশ্মি। কি বললাম? আপতিত আলোক রশ্মি, অর্থাৎ আসছে। ঠিক আছে তো? আর এই যে আর, এটি কি হয়? প্রতিফলিত আলোক রশ্মি। এটি কি হয়? প্রতিফলিত আলোক রশ্মি। যে বিন্দুতে মিলিত হচ্ছে অর্থাৎ কিউ, এটি হচ্ছে আপতন বিন্দু। এটি হচ্ছে কি? আপতন বিন্দু। এই যে এস যে সরলরেখা, এটা হচ্ছে অভিলম্ব। এটি হচ্ছে কি? অভিলম্ব। আই হচ্ছে আপতিত কোণ, আর হচ্ছে প্রতিফলিত কোণ। মনে রাখবে, আলোর নিয়ম হচ্ছে, আলোর প্রতিফলনের এটি নিয়ম হচ্ছে যে কি আপতন কোণ আর প্রতিফলনের কোণ কি হবে? সমান হবে। বুঝতে পেরেছ? অর্থাৎ আই ইকুয়ালস টু আর, আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। দেখো আমি এখানে আর লিখছি না, লিখতে গেলে অনেক টাইম ওয়েস্ট হবে। একটু জাস্ট তোমরা আমার অডিওটা একটু মনোযোগ সহকারে শুনবে, তাহলে সব হয়ে যাবে। ঠিক আছে তো? এটি ভালো করে বুঝবে। এরপর দেখো বিভিন্ন গলীয় দর্পণ সম্পর্কে তোমাদের আছে। মনে রাখবে, গলীয় দর্পণ দু রকমের হয়ে থাকে নর্মালি। ঠিক আছে তো? একটা কি, একটা হচ্ছে অবতল, একটি হচ্ছে উত্তল। মনোযোগ সহকারে শুনবে। কি বললাম? একটি অবতল এবং একটি উত্তল। ভালো করে বুঝে, আমার এই হাতটি দেখো,
আমি কি রকম ভাবে ধরেছি দেখতে পাচ্ছ, এই পাশটা এইভাবে আছে, এইভাবে আছে, এটি হচ্ছে উত্তল, এটি হচ্ছে উত্তল। আর দেখো এই পাশটা কি এইভাবে আছে, অর্থাৎ চাঁদ যখন জাস্ট প্রথম 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 যেরকম দেখতে মনে হয় ঠিক সেই রকম, এটি হচ্ছে অবতল। বুঝতে পেরেছো তো? আরো যদি সিম্পল এক্সাম্পল দিই, আমরা বাড়িতে যে চামচ ব্যবহার করি, ওই চামচে যে অংশটা দিয়ে আমরা খাবার খাই, বুঝতে পেরেছো, সেটি হচ্ছে অবতল, আর তার বাইরের অংশটা হচ্ছে উত্তল। ঠিক আছে? এই দু রকমের গলীয় তল আছে, দু রকমের গলীয় তলের মধ্যে বিভিন্ন রকমের যেসব প্রতিফলন হয়ে থাকে সেগুলি আমরা আজকে আলোচনা করব, মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে? দেখো এটির মানে কি, এটির মানে যে দিকটাতে এইভাবে দাগ কাটা আছে সেদিকটা হচ্ছে ফিক্সড, সেদিকটা হচ্ছে ফিক্সড। তাহলে এই দিকটা ফিক্সড হতে গেলে এই দিকটা আমরা কল্পনা করব। তাহলে দেখো এই দিকটা কিরকম আকারে বুঝতে পারছি আমরা, এইভাবে, তাই না? এইভাবে, তাই তো? এইটি হচ্ছে আমাদের অবতল। আর এটার এই দিকটা ফিক্সড, অর্থাৎ কোন দিকটা আমরা দেখতে পাচ্ছি, এর বাইরের সাইডটা, অর্থাৎ এই যে আমার হাতের এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে উত্তল। ঠিক আছে? তো তো এটি সম্পর্কে আমরা বিভিন্ন ডেফিনেশন যেগুলো আছে তোমাদের, সেগুলো কিন্তু মনোযোগ সহকারে দেখব। চলো, যদি এটাকে একটা বৃত্ত কল্পনা করা হয়, তাহলে দেখো এই যে মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট, দেখতে পাচ্ছ, এই যে মিড পয়েন্ট, এটিকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। কি বললাম? বক্রতা কেন্দ্র। যদি, অর্থাৎ আমি যে এইভাবে যে দেখাচ্ছি, এটি যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি, তাহলে এর তো একটা মিডল পয়েন্ট থাকবে, ওই মিডল পয়েন্টটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। ঠিক আছে? তাহলে দেখো এর বক্রতা কেন্দ্র, এটা নাম দিচ্ছি, বিভিন্ন নাম দিতে পারি আমরা, ধরে নাও, বুঝতে পেরেছো তো? সি, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। ঠিক আছে? তো দেখো এই যে এই বৃত্তের, এই বৃত্তের এটি তোমরা বুঝতে পারছো, এটা আমাদের কি হচ্ছে, এটি পুরোটা হচ্ছে একটা বেস, পুরোটা হচ্ছে বেস। আর এই যে কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে এই যে পরিধির যে বিন্দুটা, বুঝতে পারছো তো, এই এই বিন্দুটাকে বলা হচ্ছে মেরু, মেরুবিন্দু বলা হয়। কি বলা হয়? মেরুবিন্দু বলা হয়ে থাকে। তাহলে এই যে কেন্দ্র থেকে মেরুবিন্দুর যে দূরত্ব, এটিকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এটিকে কি বলা হচ্ছে? বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ সিপি, বা এই পাশে দেখতে গেলে এটা হচ্ছে সেম সিপি। মেরু থেকে যে
মেরু থেকে যে বক্রতা কেন্দ্রের যে দূরত্বটা এটি হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আমরা তো তাই জানি ব্যাসার্ধ সমান সমান কি বেস বাই 2, তাই তো? এটি তো হচ্ছে, দেখো এটা যদি একটা বৃত্ত কল্পনা করি এটির থেকে এটি, ঠিক আছে? আর এটা মনে রাখবে এটা হচ্ছে কিন্তু মেরু বিন্দু, ঠিক আছে? তো বুঝতে পেরেছো? পরীক্ষায় কিন্তু তোমাদের এসে থাকে, ঠিক আছে? দেখো এই যে বক্রতা ব্যাসার্ধ, এই বক্রতা ব্যাসার্ধটাকে যদি আমরা বর্ধিত করি, এটি হচ্ছে কিন্তু আমার প্রধান অক্ষ, এটি হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে? তো অর্থাৎ কি, দেখো যদি ডেফিনেশনের মাধ্যমে ইয়া করি তাহলে কি হবে, বক্রতা কেন্দ্র ও মেরু একে বর্ধিত করলে যে অক্ষটি পাওয়া যায় সেটি হলো প্রধান অক্ষ। বুঝতে পেরেছো? তো ডেফিনেশনের প্রয়োজন নেই, তোমরা যদি ছবিটা ভালো করে মনে রাখো তাহলে ছবির মধ্যে তোমরা ডেফিনেশন নিজেরাই বার করতে পারবে। কেন্দ্র হচ্ছে বক্রতা কেন্দ্র, আর কেন্দ্র থেকে যে যে আমাদের বৃত্তচাপটা আছে সেই বৃত্তচাপ হচ্ছে মিড পয়েন্ট, বুঝতে পেরেছো? তো এইটি হচ্ছে মেরু, এটি হচ্ছে মেরু, আর মেরু থেকে যে বক্রতা কেন্দ্রের যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ যে মেন বক্রতা ব্যাসার্ধে যে বর্ধিত যদি করা হয় পুরো বৃত্তটা অবধি, তাহলে এইটি হচ্ছে প্রধান অক্ষ, এটি হচ্ছে প্রধান অক্ষ। বুঝতে পেরেছো? তো দেখো দেখো যদি অবতলে, মনোযোগ সহকারে শুনবে, যদি অবতলে কি হয়, যদি আলোক রশ্মিটা যদি সমান্তরাল ভাবে যায়, তাহলে সমান্তরাল ভাবে যাওয়ার ফলে যে প্রতিফলিত রশ্মিটি সেটি এই যে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটি হবে তার কি ফোকাস বিন্দু, সেটি হবে তার ফোকাস বিন্দু। বুঝতে পেরেছো? তো এটি কিন্তু জিনিসটা দুভাবে তোমাদের ঘুরিয়ে দেয়, কিরকম? তাহলে আমি যদি দেখো, তাহলে আমি যদি আলোক রশ্মিটা এই বিন্দুতে না দিয়ে আমি যদি আলোক রশ্মিটা এই বিন্দু দিয়ে চালনা করি তাহলে কি হবে, যদি আমরা আলোক রশ্মি যদি ফোকাস বিন্দু দিয়ে নিয়ে যাওয়া হয় তখন সেটি আবার কি হবে, সমান্তরাল ভাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে কি হবে, বিস্তৃত হবে। তাহলে দেখো এইটি হচ্ছে মজার প্রশ্ন, এই জিনিসগুলো একটু ভালো করে তোমাদের বুঝতে হবে। কিরকম, দেখো যদি সমান্তরাল ভাবে আসছে তখন এই যে আমাদের যে মুখ্য ফোকাস যেটা বলছি এফ, এটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং যদি এইখান দিয়ে আমরা যদি আলোক বিন্দুটা যদি আমরা আলোক রশ্মি যদি এইটা দিয়ে যেত, ফোকাস মুখ্য ফোকাস দিয়ে যদি যেত তখন সেটা কি হতো, এই যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে বিস্তৃত হতো। বুঝতে পেরেছো? তো এটি কিন্তু তোমাদের প্রশ্নে বারবার বারবার দিয়ে থাকে, কিন্তু অনেক সময় কি স্টুডেন্টগুলো ঘাবড়ে যায়, ঘাবড়াবার কিচ্ছু না। দেখো ভালো করে আরেকটা জিনিস মাথায় রাখবে,
আমাদের যে অভিলম্বটা দেখো ছবির মধ্যে বুঝতে পারছো, এই যে অভিলম্ব দেখতে পাচ্ছ তো, একটা নাম দিয়ে দিই চলো, ধরো ডি নাম দিয়ে দিলাম ডি। এই যে অভিলম্ব যেটা আছে, এই অভিলম্ব কিন্তু সর্বদা কি হবে, ওই যে কেন্দ্র, ওই কেন্দ্রটা দিয়ে প্রবাহিত মানে বিস্তৃত হবে, বুঝতে পারছো, ওইটিকে আর কি ছেদ বিন্দু হবে, ওইটি দিয়েই যাবে। বা এটি কিন্তু অবতলের ক্ষেত্রে। আর উত্তলের ক্ষেত্রে কি হবে, উত্তলের ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছি, উত্তলের ক্ষেত্রে এইটা দিয়ে যাবে, উত্তলের ক্ষেত্রে কি হবে, ওই রকম অপসৃত হচ্ছে বলে মনে হবে। ছবির মাধ্যমে তোমাদের আমি বোঝাবো। দেখো দেখো অ্যাকচুয়ালি ছবি আমাদের এই রশ্মিটা, এই রশ্মিটা তো এদিকে যেতে পারবে না, এদিকে কি যেতে পারবে, কারণ এদিকে তো বাধা আছে, এদিকে বাধা আছে, রশ্মিটা এদিকেই প্রবাহিত হবে, বুঝতে পারছো তো, রশ্মিটা এইদিকে প্রবাহিত হচ্ছে। তো এই জন্য এটি কি হবে, এটি কিন্তু এগুলা কিন্তু নিয়মের মধ্যে পড়ছে। কি রকম নিয়ম, যে অবিলম্বটা সেটা কি হবে, কার মধ্য দিয়ে যাবে, প্রধান যে কেন্দ্র, কেন্দ্র বুঝতে পারছো তো, ওই কেন্দ্রের মধ্য দিয়ে কিন্তু অবিলম্বটা যাবে। আর যদি সমান্তরাল ভাবে আসে, তাহলে যে বিন্দুতে ছেদ করবে, প্রধান অক্ষকে যে বিন্দুতে প্রতিফলিত রশ্মিটি ছেদ করবে, সেটি হবে তার কি, মুখ্য ফোকাস, সেটি হবে মুখ্য ফোকাস। আর এর উল্টাটা যদি হতো, মুখ্য ফোকাস দিয়ে যদি যেত, তখন রশ্মিটা কি হতো, সমান্তরাল হতো, বুঝতে পেরেছো। দেখো আলোক রশ্মি যদি এইভাবে আসবে, তখন এটা এইভাবে প্রতিফলিত হবে। কিন্তু এইখানটাতে কি হবে, এটাকে যদি আমরা বর্ধিত করি, তাহলে কি হবে, অবিলম্বটাকে যদি আমরা বর্ধিত করি, তাহলে দেখো কোথায় গিয়ে মিলছে, সেই আমাদের বক্রতা কেন্দ্রের মধ্যেই মিলবে। আর যে প্রতিফলিত রশ্মিটি, প্রতিফলিত রশ্মিটি সেটি কোথায় মিলবে, মুখ্য ফোকাসের মধ্যে। কিন্তু এখানে কি হবে, এখানে আমাদের অপসৃত হচ্ছে বলে মনে হবে, বুঝতে পেরেছো তো, এখানে কিন্তু মিলবে না, অপসৃত হচ্ছে বলে মনে হবে, বুঝতে পেরেছো তো, কারণ এদিকে তো আলোক রশ্মি আসতে পারবে না, এদিকে তো বাধা আছে। তো যদি আমরা অপর দিকে যদি লম্ব মানে অঙ্কনটা যদি করে থাকে পুরোটা, তাহলে কি দেখো, এখানে কি হচ্ছে, মিলিত হচ্ছে। আর দেখো এটা দেখো, এটা কি হয়েছে, এটা সমান্তরাল ভাবে গেছে, এটি সমান্তরাল ভাবে গেছে, তখন যে কোথায় মিলিত হয়েছে, তার মুখ্য ফোকাসের মধ্যে মিলিত হয়েছে, মানে সরি অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, বুঝতে পেরেছো তো। এটার অপোজিট, যদি মুখ্য ফোকাস হয়ে যদি আলোক রশ্মিটা যেত, তখন এটা কি হতো আবার, মানে দেখো একটা বুঝাবার চেষ্টা করছি, ভালো করে বুঝবে। সাপোজ এইখান দিয়ে একটা আলোক রশ্মি যদি আসতো, ঠিক আছে, তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এইখানটাতে আসবে, মিলিত হচ্ছে মানে অপসৃত হচ্ছে, তখন এই যে রশ্মিটা, প্রতিফলিত রশ্মিটা কি হতো, প্রতিফলিত রশ্মিটা এই যে মুখ্য যে অক্ষটা আছে, এইটার সঙ্গে কি হতো, সমান্তরাল হতো। অর্থাৎ এই দুটি ছবি কিন্তু একই রকম, যদি এইটার মধ্য দিয়ে যাচ্ছে, তখন এটি এই সমান্তরাল ভাবে প্রতিফলিত
হবে। বুঝতে পেরেছো তো? মুখ্য ফোকাসে যদি এটা মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যদি আপতিত রশ্মি হয় চালনা করা হয় বা মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যদি আপতন রশ্মি যায় তখন কি হবে, সেটি যে প্রধান যে অক্ষ আছে সেই অক্ষের কি হবে, সমান্তরাল হবে। দেখো আমি একটি কথা তোমাদেরকে বারবার বলছি, কেন বলছি বলো তো, কারণ তোমাদের পরীক্ষায় বারবার এটা এসে থাকে আর খুবই ইম্পর্টেন্ট। আর কি হয়, ছাত্রদের এই জিনিসটা অনেক সময় গুলিয়ে যায়, ছাত্রছাত্রী সবার এটি মাঝে মধ্যে আর কি গুলিয়ে যায়, তাই আমি তোমাদেরকে বারবার করে এটি বলছি। ঠিক আছে তো? তাহলে দেখো আলো একটা অনেক বড় চ্যাপ্টার, জানো আমি পাঠে পাঠে করে তোমাদের পুরোটা করাবো। আজকে এত দূর অবধি থাক, এরপরে আমি পরের পার্টটা নিয়ে আসবো। ঠিক আছে তো? এটি ধরো পার্ট 1, এরপর আমি পার্ট 2 এরপরে নিয়ে আসবো। ঠিক আছে? তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে তোমাদের বন্ধুদের মধ্যে। ভালো থেকো, ধন্যবাদ।